আপু, আপু, তুমি যদি এই বাড়ির ছাদে ঢিল মেরে নিতে পারো তাহলে আমি তোমাকে আজকে ফুচকা খাওয়াবো বিকেলে নিয়ে গিয়ে। তুই হচ্ছিস একটা পিচ্চি মানুষ, তোর কাছে আবার ফুচকা খাওয়ার টাকা কোথা থেকে আসবে? তুমি ফুচকা খাওয়ার টাকা নিয়ে চিন্তা করো কেন? আমি প্রতিদিন 50 টাকা করে জমিয়েছি, এখন আমার কাছে প্রায় 600 টাকার মতন আছে। ওই টাকা দিয়ে তোমাকে ফুচকা খাওয়াবো। এই নাও, এই ঢিলটা মারো। লিমা পাশের বিল্ডিং এ ঢিল মারতেই ঢিলটা ছাদে না গিয়ে 4তলার জানালা দিয়ে রুমের ভিতরে চলে গেল। হঠাৎ ওই রুম থেকে জোরে চিৎকার আসলো। চিৎকারের শব্দ শুনে লিমা কিছুটা ভয় পেয়ে রবিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখছিস পাকনা এখন কি হয়েছে? ওরা এখন যদি আমাদের বাসায় আসে তাহলে কি অবস্থা হবে জানিস? আমি কি তোমাকে বলেছিলাম ওই পাশে ঢিল দেওয়ার জন্য? আমি তো বলেছিলাম যে ওই পাশের বিল্ডিং এর ছাদে ঢিল দিতে। যাই হোক, তাড়াতাড়ি এখন নিচে চলে যাই, গিয়ে রুমের ভেতরে চুপচাপ বসে ফোন টিপি, না হলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। রবিউল এইসব কথাবার্তা বলে ছাদ থেকে তাড়াতাড়ি চলে আসলো নিচে। এইদিকে লিমা তার রুমের জানালার পাশে দাঁড়িয়ে দেখতেছে কার কি হয়েছে। অন্যদিকে ওই বাড়িতে তানভীরের মাথা ফেটে রক্ত পড়ে ভেসে গেছে। তানভীরের আম্মু তাড়াতাড়ি করে তানভীরের মাথায় ব্যান্ডেজ করে দিল আর বলতে লাগলো, তোর মাথা কে ফাটিয়েছে আর হঠাৎ করে জানালা দিয়ে কে ঢিল দিয়েছে তুই দেখেছিস নাকি? আমি দেখব কোথায় থেকে? আমি জানালার পাশে শুয়েছিলাম, এমন সময় হঠাৎ জানালা দিয়ে কে যেন ঢিল মেরেছে, দেখতে পাই নাই। একবার যদি তাকে পাই তাহলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তানভীর এইসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তার রুমে বসে আছে। অন্যদিকে লিমা চিন্তা করতেছে তানভীরের। বিকালে তানভীর মাথা ব্যান্ডেজ সহ বের হলো বাইরে। তার বন্ধুদের কাছে আসতেই তানভীরের বন্ধুরা বলতে লাগলো, কিরে শালা, তোর এরকম অবস্থা হয়েছে কেন? মাথায় ব্যান্ডেজ করা, সকালবেলা ভিডিও কলে কথা বলার সময় তো দেখলাম তুই একদম ঠিক ছিলি, তাহলে এখন মাথায় ব্যান্ডেজ করা কেন? বাহানা ধরেছিস নাকি আমাদের কাছ থেকে টাকা নেওয়া? শালা, তোদের কাছ থেকে তো মাঝে মধ্যে এমনিতেই টাকা নেই, আর তোরা বলতেছিস আজকে আমি বাহানা করতেছি। তোরা যদি বিশ্বাস না করিস তাহলে আমি আমার মাথার ব্যান্ডেজ খুলে দেখাচ্ছি। আর তোদের কাছে তো আমি টাকা চাই নাই, মাত্র এখানে এসেছি। যাই হোক, এখন আমার কথা হচ্ছে, তোর মাথার এইরকম অবস্থা হয়েছে কেন? কে কি করেছে তোর মাথায়? জানি না কোন শালা সকালবেলা আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে ঢিল মেরে। একবার যদি তাকে পাই তাহলে তার অবস্থা খুবই খারাপ হবে। তার মানে তুই বলতেছিস যে তোর মাথায় ঢিল মারছে, তাকে তুই দেখিস নাই? দেখলে তো সাথে সাথে তাকে ধরতে পারতাম, কিন্তু আমার মনে হয় পাশের যেই বিল্ডিংটা আছে ওই বিল্ডিং থেকে কেউ মারছে। ও আচ্ছা, তাহলে খোঁজ খবর নিতে হবে কে মারছে। আর শোন, নাফিসার সাথে আমি দেখা করতে যাব কালকে, তুই কি আমার সাথে যেতে পারবি নাকি? এই অবস্থায় যেতে পারবি না? আমার আম্মু তো এই অবস্থায় বের হতেই দিচ্ছিল না, কোনো রকম জোর করে বের হয়েছি। কালকে কখন যাবে এটা বল, এরপর দেখতেছি কি করা যায়। তাকে তো বলেছিলাম দুপুর 12টার দিকে রওনা দিব। তাদের ওইখানে যাইতে যাইতে 1টা বাজবে, 2টার দিকে সে পার্কে আসবে আর আমরা ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব। শালা, খাওয়া দাওয়া করবি আগে বলবি না? তুই নিশ্চিন্তে থাক, আমি তোর সাথে যাব। তানভীর তার বন্ধুদের সাথে কথাবার্তা বলতেছে। অন্যদিকে লিমা তার ছোট ভাই রবিউলকে নিয়ে চলে আসলো সেই পার্কে। আশেপাশে ঘোরাঘুরি করতেছে। এমন সময় রবিউল তানভীরকে দেখে তার বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, ওই যে একটা ভাইয়া বসে আছে, কালো কালারের শার্ট পরা, মাথায় ব্যান্ডেজ, ওই ভাইয়াটা ওই বাড়িতে থাকে। আমার মনে হয় ওই ভাইয়ার মাথায় ঢিল লেগেছে। আরে না, আমরা তো ছোট একটা ইটের টুকরো দিয়ে মেরেছিলাম, তাই বলে মাথায় ব্যান্ডেজ এত বড় করে লাগবে এটা তো কখনো হতেই পারে না। আর হ্যাঁ, এটা হতে পারে তুমি 2-3 দিন খোঁজ খবর নিয়ে দেখো। আমার মনে হয় এটা একদম ঠিক, তার মাথায় ঢিল লেগেছে। লিমা আর রবিউল এসব কথাবার্তা বলতেছে বেশ কিছুক্ষণ। এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো পার্কের বাইরে। ফুচকা খেয়ে আবারও বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যা 7টা। তানভীর বাড়ির ভিতরে প্রবেশ করতেছে। এমন সময় 3তলা থেকে রবিউল তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, তোমার মাথায় কি হয়েছে? কেউ কি তোমার মাথা ফাটিয়ে দিয়েছে নাকি? আরে না ছোট ভাই, কে যেন তোমাদের এই বিল্ডিং থেকে ঢিল মেরে আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। তুমি কি দেখেছো নাকি কাউকে? হ্যাঁ ভাইয়া, আমি দেখেছি একটা মেয়ে আপনার মাথা ফাটিয়েছে। আপনি আপনার ফেসবুক আইডির নাম বলেন, আমি আপনার ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পরে মেসেঞ্জারে আপনাকে ওই মেয়েটার পিক দিব। আমার আপুর ফোনে ওই মেয়েটার অনেক পিক আছে। আমার আপু এবং ওই মেয়েটা দুজন ক্লোজ বান্ধবী। এই নাম সার্চ করলেই দেখবে আমার আইডি সর্বপ্রথমে চলে আসবে তোমার কাছে, আর মনে করে পিক পাঠিয়ে দিবে কিন্তু। ঠিক আছে ভাইয়া, আমি মনে করে আপনাকে রাতে পিক পাঠিয়ে দিব।
আর আমার আইডির নাম এমডি রবিউল। তানভীর তার রুমে চলে গেল। এইদিকে রবিউল চলে আসলো লিমার রুমে। এসে দেখে লিমা বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপে কি যেন করতেছে। এটা দেখে রবিউল লিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, আমি আমার ফ্রেন্ডের সাথে একটু কথা বলবো, তোমার ফোনটা কি একটু দেবে? আর আমি তোমাকে বলেছিলাম না পার্কে সেই ছেলেটার কথা, এটাই সেই ছেলে যার মাথা তুমি ফাটিয়েছো। ও আচ্ছা, এখন আমি কি করব? যদি ওই ছেলেটা আমার কাছে আসে তাহলে আমি ওই ছেলেটাকে কি বলবো? ওই ছেলেটাকে কি আমি কিছু বলতেও পারবো না। তোমার কোনো কিছু বলার প্রয়োজন নেই, তুমি এক কাজ করো, তোমার ফোনটা আমাকে দাও। আর ওই ছেলেটা তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না, কারণ তোমাকে আর আমাকে তো দেখেই নাই। এই বলে রবিউল লিমার ফোনটা নিয়ে ওইখান থেকে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে তার ফেসবুক আইডি লগ ইন করে তানভীরের ফেসবুক আইডি খুঁজে বের করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তানভীরের ফেসবুক আইডি খুঁজে পেল রবিউল। তানভীরের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তার বোনের 2-3টা পিক পাঠিয়ে দিল। অন্যদিকে তানভীর খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় তার ফোনে নোটিফিকেশনের শব্দ পেল। ফোনটা হাতে নিতে দেখতে পেল অপরিচিত আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং মেসেজ এসেছে। মেসেঞ্জারে প্রবেশ করতে দেখতে পেল লিমার কয়েকটা ছবি এবং কয়েকটা মেসেজ। মেসেজগুলো পড়ার পর তানভীর বেশি রেগে গেল আর মনে মনে বলতে লাগলো, আমার মাথা ফাটিয়েছে, আমি তাকে ছেড়ে দিব নাকি? কখনোই ছেড়ে দিব না। কালকে দেখা হোক, এরপরে ওই মেয়েটার একটা বিচার করেই ছাড়বো। এই বলে তানভীর চলে আসলো তার রুমে। জানালার পাশে দাঁড়াতে দেখতে পেল লিমাকে। তানভীর সামনাসামনি লিমাকে দেখে বলতে লাগলো, এই মেয়ে, তুমি আমার মাথা ফাটিয়েছো কেন? কালকে তোমার সাথে দেখা হোক, এরপরে তোমার অবস্থা খুব খারাপ করে ছাড়বো। এই রে, এই ছেলেটা জানলো কি করে যে আমি তার মাথা ফাটিয়েছি? নিশ্চয়ই রবিউল কিছু করেছে, না হলে তো এই ছেলেটা জানার কথা না। এই বলে লিমা তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দিয়ে চলে আসলো রবিউলের রুমে। এসে দেখে রবিউল বিছানায় শুয়ে আছে আর হাতে একটা গল্পের বই। বইটা পড়তেছে। এমন সময় লিমা বই এক টান মেরে ছিনিয়ে নিল আর বলতে লাগলো, কিরে, তুই এই ছেলেটার সাথে নিশ্চয়ই আমার ব্যাপারে কোনো কিছু বলেছিস। ওই ছেলেটা আমাকে হুমকি দিয়েছে, জানলে দিয়ে তুই কি বলেছিস সত্যি করে বল। আরে আপু, তুমি আবল তাবল কি বলছো? আমি এবার কাকে কি বলবো? উল্টাপাল্টা কথা বইলো না। তোমার উল্টাপাল্টা কথা শুনলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। তোর মাথা গরম হবে নাকি হবে না এইসব আমি জানি না, তুই সত্যি করে বল ওই ছেলেটাকে কি বলেছিস, না হলে কিন্তু তোর খবর আছে। আমি ওই ছেলেটাকে কিছুই বলি নাই, বিশ্বাস করো। না করলে তুমি আমার ফেসবুক আইডি লগ ইন করে দেখতে পারো। তার মানে তুই বলতেছিস তুই তোর ফেসবুক আইডি দিয়ে ওই ছেলেটার সাথে কথা বলতেছিস? তুই তোর নিজের কথার মধ্যে প্যাচ খেয়ে গেছিস। লিমা এসব কথা বলতেছে, এইদিকে রবিউল তার জিভায় কামড় দিয়ে মনে মনে বলতে লাগলো, এই রে, আমি তো নিজের জালে নিজেই ফেসে গেলাম। এখন কি করব? এখন তো কিছু করতে হবে, না হলে তো আপু আমাকে মেরে আলু ভর্তা বানিয়ে ফেলবে। এমনিতেই আমার উপরে সন্দেহ করছে, এখন যদি আপুকে উল্টাপাল্টা না বুঝিয়ে দিই তাহলে তো আপু নিশ্চয়ই আমার উপরে আরো সন্দেহ করবে। আপু, আমি তোমার ব্যাপারে কোনো কিছুই বলি নাই, তুমি আমার কথা বিশ্বাস করো। তুই যদি না বলিস তাহলে ওই ছেলেটা জানলো কি করে? তুই অবশ্যই বলেছিস, না হলে তো ওই ছেলেটা কখনোই জানতো না। তুই মিথ্যে বলতেছিস কেন? সত্যি করে বল, তুই কি বলেছিস ওই ছেলেটাকে? না হলে কিন্তু আমি আমার রুম থেকে লাঠি নিয়ে আসবো। লাঠি আনার দরকার নেই, প্লিজ আপু, আমার কথা বিশ্বাস করো। আমি ওই ছেলেটাকে সত্যিই কিছু বলি নাই, তবে এতটুকু বলেছিলাম ছেলেটাকে যে তার মাথা ফাটিয়েছে একটা মেয়ে। তারপরে ওই ছেলেটা হয়তো তোমাকে জানালা দিয়ে দেখেছে, তাই হয়তো ভেবে নিয়েছে তুমি তার মাথা ফাটিয়েছো। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি ওই ছেলেকে কোনো কিছুই বলি নাই। তোর কথা আমি বিশ্বাস করব কি করে? তুই কয়েকদিন আগেও আমার বান্ধবীকে মেসেজ দিয়ে আই লাভ ইউ বলেছিস এবং আমার বান্ধবীর সাথে 2-3 দিন রিলেশনও করেছিস। এখন তুই বল কিভাবে বিশ্বাস করব আমি? আমার বান্ধবী যদি তোর আইডি না দেখতো তাহলে তো সে বড় ধরনের ছ্যাঁকা খেয়ে যাইতো। ছ্যাঁকা খাবে কেন? ছ্যাঁকা খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তুমি তো অনেক দিন পর বিয়ে করে ফেলবে, এরপর না হয় আমি তোমার ওই বান্ধবীকে বিয়ে করে ফেলতাম। তুমি কেন এরকম কাজটা করলে? তুই এখনো পিচ্ছি, তোর নাকি টিপ দিলে দুধ বের হয়, আর তুই বলতেছিস আমার বান্ধবীকে বিয়ে করতে। তোর বয়স কত হয়েছে? মাত্র 11। আর আমার বান্ধবীর বয়স জানিস? এখন 19 চলতেছে, তোর থেকে 8 বছরের বড়। বড় হয়েছে তো কি হয়েছে? আমি তো চিন্তা ভাবনা করছি যে বিয়ে করলে আমার থেকে সিনিয়র মেয়ে বিয়ে করব, আদর যত্ন একটু বেশিই করবে। তোর আদর যত্ন আমি বের করতেছি, তুই অনেক ফাজিল হয়ে গেছিস। ওই ছেলেটা যদি কালকে আমাকে আজে বাজে কথা বলে তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দিব, আর আম্মুর কাছে বলে দিব সবকিছু তুই যে কি কি করিস। ঠিক আছে, বলে দিলে বলে দাও, তবে একটা কথা মনে রেখো, তুমি যে তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়েছিলে ওই কথা কিন্তু আমি একমাত্র জানি, আর কেউ কিন্তু জানে না। আমি যদি ওই কথা বলে দিই তাহলে কিন্তু আম্মু তোমার মাথা ফাটিয়ে ফেলবে, এই বলে দিলাম। ঠিক আছে, তুই বলে দে। তোর বলার আগে আমি আম্মুকে আরো অনেক আগে বলে দিয়েছি। দাঁড়া, আমি আম্মুকে বলে আসতেছি তুই কি কি করছিস তোর ফেসবুক আইডি দিয়ে।
এরপর তোর ফোন নাও, আমি বের করব। এই বলে লিমা যে চলে যেতে যাবে এমন সময় রবিউল তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে লিমার পা ধরে বলতে লাগলো। আপু প্লিজ আমাকে এসব বইলো না, আমি তোমাকে সত্যি কথা বলছি। ওই ছেলেটাকে আমি বলেছিলাম যে আমার আপু তার মাথা ফাটিয়েছে, এমনকি আরো অনেক কিছু করেছে, সাথে তোমার 2-3টা পিক দিয়েছি তাকে। এটার কারণে হয়তো তোমাকে চিনে ফেলেছে। সে আমাকে চিনে ফেলেছে তো ভালো হয়েছে। তুই এখন আমার সামনে দাঁড়িয়ে মেসেজ দিয়ে বলবি যে আমি ওই মেয়েটা না, মেয়েটা হচ্ছে অন্য একটা মেয়ে। তুই যে কোনো জায়গা থেকে একটা মেয়ের পিক ডাউনলোড করে তাকে দিয়ে দিবি, এত কিছু বুঝি না আমি। এখন কিভাবে বলবো? ছেলেটা হয়তো ঘুমিয়ে গেছে, অনেক রাত হয়েছে, কালকে সকালে বলবো, এখন বলার টাইম নেই, আর আমারও ঘুম পাইছে। তোর ঘুমের গুষ্টি কিলাই, তুই যদি এখন কিছু না বলিস তাহলে তোর কি অবস্থা করব এটা একমাত্র আমি জানি। হ্যাঁ তা তো জানবেই, আমাকে কি অবস্থা করতে পারবে এটা তুমি খুব ভালো করেই জানা আছে। আচ্ছা তোমার ফোনটা দাও, আমি দেখি কি করা যায়। তবে তোমার একটা বান্ধবীর কয়েকটা পিক দাও, যাতে আমি বলতে পারি যে এই মেয়েটা এরকম করেছে। তুই আমার বান্ধবীকে ফাঁসাবি কেন? ফাঁসলে তুই ফাঁসবি, অন্য কেউ না। এখন তোকে যেটা বলেছি তুই সেটা কর তাড়াতাড়ি। রবিউল তাড়াতাড়ি করে তার বোনের ফোনটা নিয়ে তার ফেসবুক আইডি লগ ইন করে মেসেজ দিল তানভীকে। বেশ কিছুক্ষণ পর তানভীর মেসেজের রিপ্লাই দিল। এদিকে রবিউল তানভীকে বলতে লাগলো। আসলে তানভীর ভাই, আপনাকে আমি ভুল ইনফরমেশন দিয়েছি। আমি চাইছিলাম আপনি আমার বোনের সাথে রিলেশন করেন, যাতে আমি আপনার সাথে বাইরে ঘোরাঘুরি করতে পারি, আর আপনাদের ওই বাড়িতে একটা মেয়ে থাকে, ওই মেয়েটার সাথে রিলেশন করতে পারি। এটার জন্য আপনাকে আমি বলেছিলাম যে আপনার মাথা আমার আপু ফাটিয়েছে। আপনি প্লিজ আমার আপুকে কিছু বললেন না। যেই মেয়েটা আপনার মাথা ফাটিয়েছে ওই মেয়েটার কোনো ফটো আমার কাছে নেই। ও আচ্ছা, তবে তুমি তোমার বোনের ছবি পাঠিয়েছো, খুব ভালো হয়েছে। তোমার বোনকে আমার পছন্দ হয়ে গেছে। তোমার বোন কি কারোর সাথে রিলেশন করে নাকি? না, আপু কারোর সাথে রিলেশন করে না। আপনি রিলেশন করতে চাইলে আমাকে বলতে পারেন, আমি স্বয়ং আপনাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাদের রিলেশন করিয়ে দিব। আচ্ছা, তোমার সাথে কালকে কথা হবে। এখন আমার খুব ঘুম পাইছে। কালকে তুমি আমাদের বাসায় এসো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আর তোমার বোনের আরও কয়েকটা পিক আমার এখানে পাঠিয়ে রাখো। এখন তাহলে আমি অফলাইনে গেলাম। এই বলে তানভীর অফলাইনে চলে গেল। এদিকে সব মেসেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে লিমা দেখেছে। সব মেসেজ দেখার পর লিমা রবিউলকে মারতে লাগলো। রবিউল কান্না করতেছে। রবিউলের কান্না দেখে তার আম্মু চলে আসলো নিচ থেকে উপরে। রবিউলকে কান্না করতে দেখে বলতে লাগলো। কিরে রিমা, তুই রবিউলকে এই রাতের বেলা মারছিস কেন? বিকালবেলা দুই ভাই বোন বাহির থেকে এসে ভালোই ছিলি, এখন আবার কেন মারামারি করলি? আম্মু তুমি জানো না তোমার ছেলে কি করেছে? পাশের বাসার একটা ছেলের সাথে আমার রিলেশন করিয়ে দিবে বলেছে, এমনকি আমার ছবি ওই ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে। এটার জন্য আমি তোমার ছেলেকে এখন মারতেছি। এখানে যদি তুমি একটা টু শব্দও করো তাহলে তোমার অবস্থাও খুব খারাপ করে ছাড়বো। রবিউলকে মাথায় তুলে ফেলেছো তুমি। এখন সে এরকম করে আরো কয়েকদিন পরে বড় হলে তো মেয়ে নিয়ে বাসায় চলে আসবে, তখন কি করবে? আমি আর তোকে কিছু বলবো না। তুই তোর নিজের ভাইকে কিভাবে সামলাবি এটা তুই নিজে জানিস। এই বলে লিমার আম্মু ওইখান থেকে চলে গেল। এদিকে লিমা রবিউলকে আরো কিছুক্ষণ পিটিয়ে চলে আসলো তার রুমে। এইদিকে রবিউল বিছানায় শুয়ে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। অন্যদিকে লিমা বিছানায় শুয়ে আছে, তার ঘুম আসতেছে না। এটা দেখে লিমা রবিউলের ফেসবুক আইডিতে প্রবেশ করলো। ঢুকতে দেখতে পেল তার বান্ধবীদের সাথে চ্যাটিং। লিমা তার বান্ধবীর আইডির ভিতরে প্রবেশ করতে দেখতে পেল অনেকগুলো মেসেজ। প্রত্যেকটা মেসেজ পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ মেসেজ পড়ার পর বলতে লাগলো। রবিউল, তুই অবশেষে কিনা আমার বান্ধবীর ছোট বোনকেও ছাড়লি না। দাঁড়া, কালকে তোর বিচার করব, আর আমার বান্ধবীকেও বলবো এই কথা। এখন ঘুমাই, রাত অনেক হয়েছে, কালকে আবার কলেজ আছে। এই বলে লিমা ঘুমিয়েতে সে বাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। লিমা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে রবিউল বসে বসে চা খাইতেছে। লিমা রবিউলের সামনে গিয়ে তাই কোমরে দু হাতে দুপাশে ধরে বলতে লাগলো। কালকে রাতে তোর আইডিতে প্রবেশ করেছিলাম। তুই না খুব ভালো মানুষ। এসব কি দেখতেছিস? তুই আমার বান্ধবী বোনের সাথে এসব কি কথা বলতেছিস, আর বান্ধবীর সাথেও এসব কি বলতেছিস? রবিউল বিড়ালের মতো কাচমচু হয়ে বসে বসে চা খাইতেছে, কোনো কথা বলছে না। সকাল সকাল এরকম চেঁচামেচি শুনে লিমার আম্মু নিচে আসলো আর বলতে লাগলো। কিরে লিমা, এত সকাল সকাল চেঁচামেচি করতেছিস কেন রবিউলের সাথে? আর রবিউল, তুই কি করেছিস যে তোর বোন তোর সাথে এইভাবে চেঁচামেচি করতেছে? আব্বু আমি কিছুই করি নেই। রাতের বেলা আপু আমাকে অনেক মেরেছে। আমি বলেছিলাম যে তুমি ঘুরতে গেছো, আমাকে নিয়ে যাও নাই কেন। এতটুকু বলাতে আপু আমাকে অনেক মেরেছে। এখন আবার তার বান্ধবীর সাথে হয়তো কিছু হয়েছে, তাই আমার সাথে চেঁচামেচি করছে। আবু, তুমি রবিউলের কথা একদম বিশ্বাস করবে না। তার কথা যদি বিশ্বাস করো তাহলে তুমি নিজেও ঠকে যাবে। তোমাকে আমি কিছু প্রমাণ দেখাচ্ছি, এই দেখো তোমার ছেলে কি কি করে।
প্রত্যেক দিন আমার ফোন নিয়ে। আমি তো ভেবেছিলাম তার বন্ধুদের সাথে কথা বলে, এখন তো দেখি এরকম। এই বলে লিমা সবকিছু দেখাতে লিমার আব্বু রবিউলকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আর যদি কখনো তোর হাতে ফোন দেখি তাহলে তোর হাত দুইটা ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলব। লিমা এবং রিমার আম্মু তোমাদের দুজনকে বলে দিতেছি, তোমাদের দুজনের কাছ থেকে যদি সে ফোন নেয় তাহলে তোমাদের দুজনকে এই বাড়ি থেকে বের করে দিব। আজকে ছুটির দিন ভেবেছিলাম একটু শান্তি মতো ঘুমাবো, তা না করে তোমাদের সাথে চেঁচামেচি করতেছি। এর চাইতে ভালো ছিল সকাল সকাল অফিসে চলে যেতাম, ওইটা আরও ভালো হতো। আমি আবার তোমাকে কি করলাম? আমি তো তোমাকে রুমে শুয়ে দিয়ে চলে এসেছি যাতে তুমি একটু ঘুমোতে পারো। এখন তো তোমার মেয়ে চিৎকার চেঁচামেচি করছে, এখানে আমার কি অপরাধ? আমি কি করেছি? তোমার কোনো কিছু করতে হবে না। লিমা, তোরা আজকে কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যা। হ্যাঁ আব্বু, যাইতেছি। এই বলে লিমা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। রিকশায় উঠে কলেজে যেতে লাগলো। এমন সময় হুট করে কোথা থেকে যেন তানভীর রিকশায় উঠে পড়লো। লিমা কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো। এই ছেলে, আপনি কোথা থেকে এসেছেন? হুট করে রিকশায় এসে বসে পড়েছেন। আপনি কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আমি তো আপনাকে চিনিও না। আমাকে চিনতে হবে না, আমি আপনাকে প্রথম দেখাই আপনার প্রেমে পড়ে গেছি, তাই আমি আপনার কাছে এসেছি আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য। আমাকে কি একটু ভালোবাসা দিবেন? আপনি এখন রিকশা থেকে নামবেন নাকি আমি চিৎকার চেঁচামেচি করে আপনাকে পিটানি খাওয়াবো? আপনি তাড়াতাড়ি নামেন। আর মামা, আপনি রিকশা থামান, এখন আপনি নেমে যান। রিকশা দাঁড় করাতে তানভীর তাড়াতাড়ি করে রিকশা থেকে নেমে এক সাইডে দাঁড়িয়ে রইল। এদিকে রিকশাওয়ালা মামা তাড়াতাড়ি করে চলে আসলো কলেজের সামনে। লিমা আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো তানভীর আসছে কিনা। তানভীরকে আসতে না দেখে চলে আসলো কলেজের ভিতর। লিমা তার ক্লাসের দিকে যাইতেছে, এমন সময় পিছন থেকে নদী বলতে লাগলো। কি রে লিমা, তুই এত তাড়াতাড়ি করে ক্লাসে যাচ্ছিস কেন? আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেই, স্যার আজকে আসেনি, কালকে আসবে বলেছে। আজকে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। ও আচ্ছা, বেশ ভালো হয়েছে। তবে তোর ফোন কোথায়? তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। হঠাৎ এত কি জরুরি কথা বলবি তুই? আচ্ছা চল ওইদিকে গিয়ে বসি, এরপরে না হয় জরুরি কথাগুলো শুনবো। আখি, ফাতেমা, জেরিন ওরা কেউ আজকে তাড়াতাড়ি আসবে না, কারণ তারা আগে থেকে জেনে গেছে, হয়তো কিছুক্ষণ পর আসবে। নদী এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর লিমা নদীকে নিয়ে চলে আসলো বটগাছের নিচে। এখানে সবাই বসে আড্ডা দেয়। লিমা নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিরে, তুই যে বললি কারোর সাথে রিলেশন করিস না, আমি তো দেখে ফেলেছি তুই কার সাথে রিলেশন করিস। মানে তুই কি করে দেখলি? আর কোথায় দেখেছিস আমি কার সাথে রিলেশন করি? যেখানেই দেখি না কেন দেখেছি। এখন তুই আমাকে সত্যি সত্যি করে বলতো, ছেলেটা কে তুই দেখেছিস নাকি এমনিতেই ছেলেটার কথার প্রেমে পড়ে গিয়েছিস? কোনটা? সত্যি বলতে আমি ছেলেটার কথার প্রেমে পড়ে গেছি। আর কোনো কিছু প্রেমে না পড়লেও ছেলেটার কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে, তাই আমি তাকে না দেখেও তার সাথে রিলেশনে গিয়েছি। সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ার। লিমা নদী কথা শুনে হাহা করে হাসতে লাগলো। লিমার এই হাসি দেখে নদী বলতে লাগলো। কি রে, এইভাবে হাসাহাসি করছিস কেন? তোর এইরকম হাসি কেমন যেন আমার কাছে লাগছে। সত্যি করে বলতো, তুই এইরকম ভাবে হাসাহাসি করছিস কেন? তুই যার সাথে কথা বলিস সেই ছেলেটা হচ্ছে আমার ছোট ভাই। তুই তার সাথে যা যা কথা বলেছিস আমি সব কথা কালকে রাতে পড়ে নিয়েছি। এমনকি তাকে এমন ধোলাই দিয়েছি আর কোনোদিন সে তোর পেছনের সাথে তোর ছোট বোনের পেছনেও ঘুরোঘুরি করবে না। তার মানে আমি তোর পিচ্চি ভাইয়ের সাথে এতদিন রিলেশন করেছিলাম? তোর পিচ্চি ভাইয়ের কথা আমি একটুও সন্দেহ করতে পারিনি। সে ছোট নাকি বড়, হায় আল্লাহ, এখন কি হবে? তার প্রতি আমার যে ভালোবাসা জন্ম নিয়েছে, এটা কিভাবে আমি সরাবো বলতো তুই? আমি এত কিছু জানি না তুই কিভাবে কি করবি। তবে একটা কথা, তুই কিন্তু তার থেকে 8 বছরের বড়, আর সে মাত্র এখন তার বয়স 11। এমনকি সে ক্লাস 5-এ পড়ে। আশা করি তুই বুঝতে পারছিস তোকে কি বোঝাতে চাইছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, তবে সে আমার ছোট বোনের সাথে কথা বললো কিভাবে? আমার ছোট বোন তো আমার ফোন নিয়ে তার বন্ধু বান্ধবীদের সাথে কথা বলে। তো ছোট বোন তোকে যেভাবে বলে তোর কাছ থেকে ফোন নিয়ে যায়, আমার ছোট ভাইও ঠিক ওইভাবেই আমার কাছ থেকে ফোন নিয়ে যায় আর এরকম কাজ করে। তবে আরেকটা ঘটনা ঘটে গেছে। কালকে তো কলেজে আসি নাই, কালকে একটা ছেলের মাথা ফাটিয়ে ফেলেছি। এখন ওই ছেলেটা আমার পেছনে ঘুরঘুর করতেছে। তাকে কিভাবে আমার কাছ থেকে সরাবো একটু বলতে পারবি? এটা আমি কিভাবে বলবো? তবে তুই ছেলেটার মাথা ফাটিয়েছিস, ছেলেটা এখন তোর পেছনে ঘুরঘুর করে, এটা তো খুব ভালো কথা। তুই ছেলেটার সাথে রিলেশনে যা, তাহলে তো তোদের আরো ভালো হবে। তুই তো জানিস এসব রিলেশন আমার একদম পছন্দ না। তবে ছেলেটার সাথে মজা করা যায়, আমি তো এমনিতেই অনেক দুষ্টু। দেখি ছেলেটার সাথে দুষ্টুমি করে ছেলেটা সিরিয়াসলি নেয় নাকি, সব ফান হিসেবে উড়িয়ে দেয়। হ্যাঁ তুই এটা দেখতে পারিস ছেলেটা কি করে। তবে ছেলেটা যদি রাজি হয়, আশা করি তুই ছেলেটাকে কষ্ট দিবি না। থুর, এসব কি বলিস না। চল এখন বাহিরে গিয়ে ঘুরে আসি,
যেহেতু আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, আজকে আর কোনো ক্লাস করব না, কালকে একেবারে ক্লাস করব। লিমা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলে দুজন চলে আসলো বাহিরে। অন্যদিকে তানভীর কলেজে বাহিরে দাঁড়িয়ে আছে। লিমাকে বাহিরে বের হতে দেখে তাড়াতাড়ি করে তানভীর চলে আসলো লিমার সামনে। লিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে প্রিয়তমা, আমি তোমার নাম জানি না, তুমি কোথায় থাকো এটা জানি, তবে তোমার পরিবার কি করে কি না করে আমি এসব কোনো কিছুই জানি না। আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমাকে নিবে তোমার জীবন সঙ্গী করে? নিতে পারি একটা শর্তে। আমি যা যা বলবো তাই তাই করতে পারলে অবশ্যই নিব। বলো আমাকে কি করতে হবে, আমি এসব করতে রাজি আছি। তবে একটা কথা, তোমার বয়স কি 19+ নাকি 19 চলতেছে? আমার বয়স 19 চলছে। কেন, বয়সে আবার কি সমস্যা? তুমি কি আমার থেকে বড় নাকি ছোট, কোনটা? আমি আপনার থেকে ছোট, তবে আমার সিনিয়র মেয়ে খুব পছন্দ। সিনিয়র মেয়েদের সাথে ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে। তার মানে তুমি আরো আগে সিনিয়র মেয়েদের পেছনে ঘুরোঘুরি করেছো, তাই না? এটার জন্যই তুমি এখন আমার পিছু নিয়েছো। সত্যি করে বলবে, আগে কয়টা সিনিয়র মেয়ের পিছু পিছু ঘুরোঘুরি করেছো? সত্যি করে বলতেছি, আমি আগে একটা মেয়ের পিছনেও ঘোরাঘুরি করি নাই। এই প্রথম আপনার প্রতি আমার ফিলিংস কাজ করেছে। আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। আচ্ছা, থাকতে চাও তাহলে এক কাজ করো, এই কলেজের প্রত্যেকটা মেয়েকে প্রপোজ করবে। এর মধ্যে থেকে যদি 10 জন মেয়ে অ্যাকসেপ্ট করে তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গী বানিয়ে নিব। আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তুমি আর আমার পেছনে ঘুরোঘুরি করতে পারবে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। 10টা মেয়ে প্রপোজ অ্যাকসেপ্ট করলে আমার সাথে রিলেশন করবেন, এমনকি কয়েকদিন পর বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি রাজি আছি কয়েকদিন পরে বিয়ে করতেও, সাথে আপনার সাথে রিলেশন করার জন্য। আচ্ছা, এখন তাহলে আমি গেলাম, আর ফোনে রেকর্ড করে রাখবো, আপনি পরে শুনে নেবেন। ঠিক আছে, যান তাহলে এখন। এই বলে লিমা ওইখান থেকে চলে আসলো কলেজের পাশে সেই পার্কের ভিতরে। দুজনেই বসে আছে। এমন সময় নদী লিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লিমা, আমার যে ভালো লাগছে না। তুই ভাইয়ার সাথে কথা না বললে আমি এখন কি করব একটু বল। আমি এত কিছু জানি না রে, তুই কি করবি কি না করবি। আমি শুধু এটা বলতে পারি, তুই আমার ভাইকে পছন্দ করে থাকলে তাকে ভুলে যা, কারণ সে এখনো একটা নাবালক শিশু। তার বয়স যদি 15 থেকে 18 হতো তাহলে আমি মানা করতাম না, কিন্তু তার বয়স এখন 11, তাই আমি তোকে মানা করতেছি, তুই প্লিজ তার কথা মতো চলিস না। তুই এখন নিজেকে প্রশ্ন কর, 11 বছরের ছেলের সাথে জীবন কাটাবি নাকি অন্য আরেকটা ভালো ছেলের সাথে জীবন কাটাবি? লিমা তার বান্ধবীর সাথে এসব কথাবার্তা বলতেছে। এমন সময় তানভীর এসে হাজির হলো লিমার সামনে। লিমাকে উদ্দেশ্য করে তানভীর বলতে লাগলো, আমি 10টা মেয়েকে প্রপোজ করেছি, 10টা মেয়ে অ্যাকসেপ্ট করেছে। এই নেন, আপনি ভয়েস রেকর্ড শুনে ফেলেন। লিমা হা করে তানভীরের হাত থেকে ফোনটা নিয়ে ভয়েস রেকর্ড শুনতে লাগলো। ভয়েস রেকর্ড শুনে পুরাই অবাক হয়ে গেছে লিমা। কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর লিমা তানভীরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাক, অবশেষে তোর মতো পিচ্চি ছেলে কিনা রিলেশন করতে পারলো। 10 জনকে আর অ্যাকসেপ্টও করেছে। এখন আমি বাসায় যাচ্ছি, তুমি তোমার বাসায় যাও। যদি আমার কথা নিয়মিত শোনো তাহলে আমি ভেবেচিন্তে দেখবো তোমার সাথে রিলেশন করা যায় কি না। এই বলে লিমা নদীকে নিয়ে ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতে লিমার আম্মু এসে দরজা খুলে দিল। লিমার নদী বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে লিমা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমু, রবিউল কোথায়? সে কি তার রুমে আছে নাকি বাইরে চলে গেছে? সে তো সেই সকালবেলা তার রুমে গেছে আর বাহিরে বের হয়নি। তোর আবুও বকাবকি করছে, নদীকে নিয়ে সোফায় বস, আমি চা নিয়ে আসছি। আম্মু, তুমি চা বানাতে থাকো, আমি আর নদী একটু রবিউলের রুম থেকে ঘুরে আসতেছি রবিউলকে নিয়ে। এই বলে লিমা আর নদী চলে আসলো রবিউলের রুমে। এসে দেখে রবিউল বসে বসে পড়তেছে। লিমাকে আর নদীকে রুমের ভিতরে আসতে দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। যে রবিউল চেয়ার থেকে উঠে রুম থেকে বের হতে যাবে, এমন সময় লিমা রবিউলের হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দিল আর বলতে লাগলো, কিরে, তোর সমস্যা? আমি তো রুমের ভেতরে এসেছি, এটা কি তোর সমস্যা নাকি? এটা তোর সমস্যা হলে বলতে পারিস, আমি রুমের ভেতর থেকে চলে যাব। আমার সাথে আরেকজন এসেছে, আশা করি তুই তাকে খুব ভালোভাবেই চিনতে পারছিস, এবং তাকে এখানে কেন নিয়ে এসেছি এটা তুই আশা করি বেশ ভালোই বুঝতে পারছিস। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি এখন কি করব? আমি তো ওনার সাথে অনেক কথাবার্তা বলে ফেলেছি। এখন উনি তো আমার জন্য পাগল হয়ে গেছে। আমি এখন কি করব? তোর বয়সটা এখন এইরকম, আর নদী তুই এখন কি করবি এটা একমাত্র তোর চিন্তা ভাবনা। আমি আর কিচ্ছু বলতে পারবো না, তুই রবিউলের সাথে কথাবার্তা বলে মিটমাট করে নে, আমি আমার রুম থেকে আসতেছি। এই বলে লিমা ওইখান থেকে চলে আসলো আর রুমে
অন্যদিকে নদী রবিউলের দিকে তাকিয়ে আছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর রবিউল নদী পা ধরে বলতে লাগলো, আমি আপনার সাথে মজা করতে চেয়েছিলাম, কিন্তু আপনার সাথে এতটা গভীরভাবে সম্পর্ক চলে গেছে, আমি এটা কখনো চিন্তা করতে পারি নাই যে আপনার সাথে এত গভীরে চলে যাব। এখন আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। আবেগের বশে একটা কিছু করে ফেললে তো আর হবে না। আর আমি এখন অনেক ছোট। আপু আমাকে সকালবেলা অনেক বুঝিয়েছে, এখন আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আমার সাথে মজা করছিলে, এখন আমি আর কি বলবো। আস্তে আস্তে না হয় আমিও তোমাকে ভুলে যাব। তবে একটা কথা, তুমি নাকি আমার ছোট বোনের সাথে কথাবার্তা বলো? এটা কি একদম সত্যি? হ্যাঁ, আমি আপনার ছোট বোনের সাথেও কথাবার্তা বলি, তবে এখন থেকে এসব বাদ দিলাম। ঠিক মতন পড়ালেখা করব। যখন বয়স হবে তখন না হয় দেখা যাবে কি করা যায়। আচ্ছা, আমি দেখি কি করা যায়। আমি চেষ্টা করবো আমার ছোট বোনের সাথে তোমার বিষয়টা নিয়ে কথাবার্তা বলার জন্য। আচ্ছা, তুমি এখন বসে পড়ালেখা করতে থাকো, আমি নিচে গেলাম। আর হ্যাঁ, এরকম কাজ আর কখনো করবে না, মনে যেন থাকে। রবিউল মাথা নাড়লো। এইদিকে নদী চলে আসলো লিমার রুমে। এসে দেখে লিমা বিছানায় বসে ফোন টিপতেছে। নদীকে আসতে দেখে বলতে লাগলো, কি রে নদী, সবকিছু কমপ্লিট করে এসেছিস তো তার সাথে, নাকি আবারও কিছু একটা করতে হবে আমাকে? সবকিছু কমপ্লিট করে এসেছি, আর কিছু করতে হবে না। তবে একটা কথা, তোর ভাই যখন আমার ছোট বোনের সাথে কথাবার্তা বলে তাহলে বলতে থাকুক। তারা এখানে আমরা আর বাধা দেব না। দুইজন যেহেতু একই সমবয়সী এবং ক্লাসের দিক দিয়ে আমার বোন ছোট, তাহলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এই বিষয় নিয়ে না হয় পরে চিন্তা ভাবনা করা যাবে। এখন চল নিচে যাই। আর রবিউল তো পড়তেছে মনে হয়, সে পড়তে থাকুক, আমরা গিয়ে নিচে কথাবার্তা বলি। লিমা নদীকে নিয়ে চলে আসলো নিচে। বসে বসে সবাই চা খাইতেছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠলো। লিমা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে লিমা ফিসফিস করে বলতে লাগলো, এই আপনি এখানে এসেছেন কেন? আর আপনি চিনলেন কিভাবে যে আমরা এই বাড়িতে থাকি? পাশের বিল্ডিংয়ে কিন্তু আমি থাকি এবং আপনাকে দেখেছি এই বিল্ডিংয়ে, তাই আমি চিনতে পারছি যে কোন সাইডে থাকেন। আপনি তো উত্তর জানালেন না, কবে আমার সাথে রিলেশনে যাবেন? বলেছি তো কয়েকদিন পরে আপনাকে জানাবো। এখন আপনি বাসায় যান তাড়াতাড়ি। আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবেন অন্য বাসায় এসেছেন, আমাদের বাসায় না। ঠিক আছে, কালকে কিন্তু আমাকে জানিয়ে দিবেন, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তানভীর এই বলে চলে যেতে লাগলো। বারবার লিমার দিকে তাকাচ্ছি, কিন্তু লিমা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দিয়ে চলে আসলো সোফায়। এমন সময় লিমার আম্মু বলতে লাগলো, কিরে লিমা, কে এসেছিল? পাশের বাড়ির এক আন্টি এসেছিল, জিজ্ঞেস করছিল রুম খালি আছে নাকি। উপরে আমি বলেছি জানি না। লিমা তার আম্মুর সাথে কথাটা ঘুরিয়ে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর লিমা আর নদী চা খেয়ে চলে আসলো বাহিরে। এইদিকে লিমাকে নিচে আসতে দেখে তানভীর তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। তানভীরকে দেখে নদী বলতে লাগলো, কি রে লিমা, এই ছেলেটা তো দেখি তোর ভাইয়ের মতো পুরো পাগল হয়ে গেছে। এখন কি করবি এই ছেলেটাকে নিয়ে? এখন আমি কোনো কিছু চিন্তা ভাবনা করি নাই, তবে চিন্তা ভাবনা করব ভেবেছি। তবে এই ছেলেটা আমাকে দেখলো কি করে? নিশ্চয়ই বারবার আমার দিকে তাকিয়েছিল আমি বের হই কিনা। চল তোকে রিক্সায় উঠিয়ে দেই, আবার চলে আসবো বাসায়। এই বলে লিমা নদীকে একটা রিকশায় উঠিয়ে দিয়ে যে বাসায় চলে আসতে যাবে, এমন সময় আবারও লিমার পথ আটকে দাঁড়ালো তানভীর। তানভীরকে দেখে লিমা বলতে লাগলো, এটা কিন্তু একদম বাজে কাজ করতেছেন আপনি, এটা আপনি করবেন না। আমার রাস্তা ছেড়ে দেন, আমি এখন বাসায় যাব। আপনি যদি রাস্তা না ছাড়েন তাহলে কিন্তু আশেপাশের মানুষজন ডাক দিব। আচ্ছা, রাস্তা ছেড়ে দিব। তার আগে আপনি বলেন যে আজকে বিকালে আমার সাথে ঘুরতে বের হবেন, সাথে আপনার ওই ভাইকেও নিয়ে আসবেন। আপনার ভাইয়ের জন্য আপনার সাথে আমার রিলেশন হয়েছে। কে বলেছে আপনার সাথে আমার রিলেশন হয়েছে? আমি তো আপনার সাথে এখনো পর্যন্ত ভালোভাবে কথাও বলি নাই, আর আপনি বলতেছেন আপনার সাথে রিলেশন হয়েছে আমার? হ্যাঁ, আপনার সাথে আমার রিলেশন হয়েছে। এত বেশি কিছু বুঝি না। আপনি বিকেল 5টার দিকে এই পার্কে থাকবেন, আমি বিকাল 5টায় ওইখানে থাকবো। এখন যান তাহলে। লিমা তাড়াতাড়ি করে চলে আসলো বাসায়। অন্যদিকে তানভীর লিমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু ফাহিম কল দিয়েছে। কলটা রিসিভ করতে ও পাশ থেকে ফাহিম বলতে লাগলো, কিরে তানভীর, আমি এসব কি দেখছি? রাস্তার একটা মেয়েকে আটকিয়ে তুই তার সাথে কথা বলছিস। আমি কিন্তু ছবি তুলে ফেলেছি, এখন এটা ফেসবুকে আপলোড করে দিব। তুই আবার কখন আমাদের ছবি তুলেছিস? আমি তো তোকে দেখি নাই আশেপাশে। তুই কোথায় আছিস এখন এটা বল। আর তোর সাথে কে কে আছে? আমার সাথে সবাই আছে। তুই এখন আমাদের আড্ডাখানায় চলে আয়। আমি আড্ডাখানায় চলে এসেছি। ভেবেছিলাম তুই হয়তো মেয়েটার সাথে চলে যাবি, কিন্তু যাস নাই। তাড়াতাড়ি চলে আয়।
তানভীর আর বাড়িতে না গিয়ে ওইখান থেকে সোজা চলে আসলো আড্ডাখানায়। এসে দেখে তার বন্ধুরা সবাই বসে আছে। সবাইকে বসে থাকতে দেখে তানভীর বলতে লাগলো, কিরে ফাহিম, তুই আবার কখন আমাদের ছবি তুলেছিস আর কোথায় ছবি তুলেছিস দেখি, আমিও দেখতে চাই তুই কি ছবি তুলেছিস। ফাহিম ছবিটা দেখাতে লাগলো। ছবিটা দেখে তারপর হাঁ করে তাকিয়ে রইল ফাহিমের দিকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর ফাহিম বলতে লাগলো, এখন ট্রিট দিবি কখন এটা আগে বল, এরপরে না হয় অন্য সব কথা বলা যাবে। ওই মেয়েটার সাথে তো এখনো পর্যন্ত রিলেশনই হয় নাই, আর তুই বলতেছিস ট্রিট দেওয়ার জন্য। ট্রিট দিতে পারবো না। এখন যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা কিছু না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কাউকে কিছু খাওয়াতে পারবো না। আচ্ছা, এখন খাওয়াতে হবে না, তার আগে তুই বল তোদের রিলেশন হয়েছে কিভাবে, আর তোর মাথা ফেটেছিল কিভাবে? তানভীর সবাইকে সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর সবাই তানভীরের দিকে হাঁ করে তাকিয়ে রইল আর বলতে লাগলো, ভাই, তার শালা তো দেখি খুবই চালাক, তার বোনকে তোর সাথে দিতে চাইতেছে, তার মানে বুঝতেছিস নিশ্চয়ই এখানে অন্য কোনো একটা কারণ আছে। তোদের বাসায় কোনো মেয়ে থাকে নাকি তার বয়সী? হ্যাঁ, আছে 2 জন মেয়ে, তবে তারা বেশি বাড়ি থেকে বের হয় না, এমনকি তারা মাদ্রাসায় পড়ে। আশা করি তার সাথে কোনো কথা হয় না ওই ছেলেটার, তবে তার ফেসবুক আইডিতে মেয়ে ফ্রেন্ড অনেক। বাহ বাহ, আজ পর্যন্ত আমি আমার ফ্রেন্ড লিস্টে একটা মেয়ে অ্যাড করতে পারি নাই, আর তোর শালা কতগুলো মেয়ে নিয়ে তার ফ্রেন্ড লিস্টে। হয়েছে ভাই, আর মিথ্যা কথা বলতে হবে না। তুই যে কয়টা মেয়ের সাথে রিলেশন করিস এটা আমার খুব ভালো করেই জানা আছে। তবে একটা কথা মনে রাখিস, তুই যেরকমভাবে যত মেয়ের সাথে রিলেশন করতেছিস তোর কপালে সেই রকম মেয়ে থাকবে, এই বলে দিলাম আমি। আচ্ছা ভাই, দেখা যাবে। এখন তাহলে আমি গেলাম, বাড়িতে একটা কাজ আছে। আর বিকালবেলা কি কোথাও যাবে নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা করেছি তাকে নিয়ে একটু পার্কে যাব, তার সাথে আলোচনা করার জন্য। এখন সে যদি যায় তাহলে তো ভালো হবে, আর যদি না যায় তাহলে অন্য একটা ব্যবস্থা করতে হবে। তাহলে তো মামা পার্কে খাওয়া দাওয়া হবে, আমাদেরকে একা ফেলে খেয়ে ফেলবি নাকি তুমি? যদি আমাদেরকে একা ফেলে খেয়ে ফেলিস তাহলে কিন্তু আমার বদদোয়া দেব। তুই কিন্তু খুব ভালো করে জানিস আমার বদদোয়া কেমন লেগে যায়। হ্যাঁ মামা, আমি জানি তোর বদদোয়া খুব কাজে লাগে, তবে ভাই বদদোয়া না দিয়ে ভালো দোয়া করতে পারিস আমার জন্য, যাতে আমি একটা মেয়ের সাথে রিলেশনে যেতে পারি, রিলেশনে যাওয়ার পর যাতে তাকে বিয়ে করতে পারি। ঠিক আছে, তোকে বদদোয়া দিব না, এখন থেকে ভালো দোয়া করে দেব। যা তুই ওই মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করবি। তবে একটা কথা, ওই মেয়েটা তোর সিনিয়র, তোকে প্রত্যেক দিন রাতের বেলা মারধর করে, আবারও বুকে টেনে নিবে। ও আচ্ছা, আর কি কি করবে একটু বলে ফেল, যাতে আমার জন্য ভালো হয়। রহিম আরো অনেক কিছু বলল তানভীরকে। এইদিকে তানভীর সব কথাবার্তা শুনে চলে আসলো বাসায়। অন্যদিকে নীলিমা খাবার টেবিলে বসে আনমনে খাবার খাচ্ছে আর চিন্তা ভাবনা করতেছে। ছেলেটা তো বলেছে বিকেলবেলা পার্কে যাওয়ার জন্য। এখন কি আমি বিকেলবেলা পার্কে যাব নাকি পার্কে যাব না দেখি পার্কে গিয়ে। তবে এই ছেলেটা আমার জন্য পারফেক্ট হবে কিনা আমি জানি না, তবে পারফেক্ট বানাতে হবে, এটাই হচ্ছে আসল কথা। মা এসব চিন্তা ভাবনা করতেছে, এমন সময় তার আম্মু এসে বলতে লাগলো, কিরে লিমা, কি হয়েছে? তুই সেই কখন খাবার খেতে বসেছিস, এখন খাবার খাচ্ছিস? হ্যাঁ আম্মু, খাবার খেতে ভালো লাগতেছে না এখন, তাই আর কি একটু আস্তে আস্তে খাচ্ছি। আম্মু, তোমার সাথে আমার কিছু কথা শেয়ার করব, তুমি যদি বলো। হ্যাঁ বল, কি কথা শেয়ার করবি, আমিও শুনি তুই কি বলতে চাচ্ছিস। তবে উল্টোপাল্টা কথা বললে কিন্তু মাইর খাবি। উল্টোপাল্টা কথা না, ভালো কথা বলবো তোমাকে। আসলে আম্মু, একটা ছেলে আমার পেছনে ঘুরঘুর করে। ছেলেটা খুবই ভালো, তবে আমার থেকে বয়সে 1 বছরের ছোট। এখন সে আজকে বিকেলে আমার সাথে দেখা করতে চাইতেছে পার্কে, আর বলেছে যে রবিউলকে সাথে নিয়ে যাওয়ার জন্য। তোমার ভাইয়ের জন্য এই সব কিছু হয়েছে, না হলে এরকম কিছুই হতো না। আচ্ছা যাই হোক, ছেলে ভালো হলে সব কিছু ঠিকঠাক হবে। তবে একটা কথা মনে রাখিস, পালিয়ে যাস না, মান সম্মান ধুলিয়ে মিশে দিস না আমাদের। আম্মু, আমার উপরে বিশ্বাস রাখো, আমি কখনোই এমন কিছু কাজ করব না। আজকে এরকম একটা কথা তোমার সাথে শেয়ার করতে পারছি, আর পালিয়ে যাব এটা কখনোই বলবো না। ঝামেলা হলে তোমার সাথে সবকিছু শেয়ার করব, তোমরা মিটমাট করবে। ঠিক আছে। লিমা তার আম্মুর সাথে সবসময় ফ্রি, মানে বলতে গেলে দুজন বান্ধবী একে অপরের সাথে সবসময় শেয়ার করে। লিমা বিকেলবেলা রেডি হয়ে চলে আসলো পার্কে। একটা বেঞ্চে বসে আছে রবিউল আর লিমা। এমন সময় তানভীর আসলো। তানভীরকে দেখে রবিউল বলতে লাগলো, কি ব্যাপার আপু, তুমি না বললে যে এই ছেলেটার সাথে কথা বলবে না তুমি?
তাহলে আজকে তো দেখি দেখা করার জন্য চলে এসেছো, এটা আবার কেমন কথা? এটা কিন্তু একদম ঠিক হলো না আপু। এই পিচ্ছি, তুই একদম চুপ করে থাকবি, তুই কোনো কথা বলবি না। আর এই নে 100 টাকা, এদিক থেকে কিছু খেয়ে আয়, আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তবে একটা কথা মনে রাখো, আমি কিন্তু তোমার ওই সিনিয়র বান্ধবীকেই বিয়ে করব। তুমি যতই বাধা দাও না কেন, তুমি যদি জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারো, আমিও সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো। রবিউল এইসব কথাবার্তা বলতেছে, এইদিকে লিমা চোখ গরম করে তাকাতে রবিউল ওইখান থেকে চলে গেল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর তানভীর লিমার পাশে এসে বসলো। এদিকে লিমার কেমন যেন আনইজি ফিল হচ্ছে। লিমা বলতে লাগলো, কি বলবেন তাড়াতাড়ি বলেন, এত বেশি সময় নেই। আবার আমাকে বাসায় যেতে হবে, আম্মু বলে দিয়েছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। এত তাড়াহুড়ো করতেছেন কেন? বাড়ি তো এখানেই, অন্য কোথাও তো না। লিমা এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো ফুচকার দোকানে। তিনজন মিলে ফুচকা খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো বাসায়। লিমা বাড়ির ভিতরে প্রবেশ করতে লিমার মুখে হাসি দেখে লিমার আম্মু বলতে লাগলো, কিরে, ছেলেটা কেমন, ভালো নাকি খারাপ? আর ছেলেটার বাড়ি কোথায় আমাকে বল, আমি তাদের বাসায় বিয়ের দাওয়াত নিয়ে যাই। পাশের বিল্ডিং এর 3 তলায় তাদের রুম। তবে এখন না, আরো কিছুদিন যাক, এরপরে না হয় সবকিছু করা যাবে। তবে আম্মু একটা কথা, তোমার এই পিচ্চি ছেলেকে বারণ করে দিও এত লাফালাফি না করতে। তোমার এই পিচ্চি ছেলে আমার বান্ধবীর সাথে রিলেশন করে। আমি ওই ছেলের সাথে রিলেশন করে বলে তোমার ছেলে নাকি আমার বান্ধবীর সাথে রিলেশন করবে। রবিউল, তুই কিন্তু দিন দিন খুব ফাজিল হয়ে যাচ্ছিস। তোকে কিছু বলি না বলে তুই এরকম করিস, তাই না? তোর আব্বুকে বললে তোর হাড্ডি গুটি ভেঙে গুঁড়ো করে ফেলবে। তুই তোর আব্বুকে বেশ ভালো করেই চিনিস। আম্মু, আমি তো আপুর সাথে মজা করি, আর আব্বু এরকম সিরিয়াস ভাবে নাই। তাহলে এখানে আমার অপরাধ কি? আমি তো আব্বুর কাছে এবং আব্বুর বান্ধবীর কাছে মাপ চেয়েছি, তারপরও আব্বু কেন আমার সাথে এরকম করে? তুই কেন বলবি যে তুই আমার বান্ধবীর সাথে রিলেশন করবি? তোর রিলেশন করার বয়স হয়েছে বা বিয়ে করার বয়স হয়েছে? তোকে তো 4 থেকে 5 বছর আগে মুসলমানি করিয়েছি। এখন তো তুই নাবালক শিশু, আর তুই বলতেছিস বিয়ে করবি। তোর বিয়ে আমি করাবো, এই বলে দিলাম। এখন রুমে যা, গিয়ে পড়তে বস। যাচ্ছি যাচ্ছি, তোমরা আমার জীবনটা টানা টানা বানিয়ে ফেলছো। তুমি জানি তোমার জামাইয়ের কপালটা কেমনে রাখো। রবিউল এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এইসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো তার রুমে। অন্যদিকে লিমা তার রুমে এসে জানালার পাশে দাঁড়াতেই দেখতে পেল তানভীর তার জানালার পাশে দাঁড়িয়ে ইশারা করে লিমাকে কি যেন বলতেছে। লিমা তানভীরের ইশারা বুঝে ফোন নাম্বারটা ইশারা করে দিয়ে দিল। ফোন নাম্বারটা দেওয়ার পর তানভীর ফোন দিল লিমাকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর লিমা বলতে লাগলো, তানভীর, আমি খাওয়া দাওয়া করে আসি, এরপরে এসে তোমাকে কল দিব। আচ্ছা যাও তাহলে। আর কালকে কি কলেজে যাবে নাকি কলেজে গেলে আমিও তোমার সাথে যাব? এখন আমার সাথে যাওয়ার প্রয়োজন নেই। এখন যদি তুমি আমার সাথে যাও তাহলে আমার বান্ধবীরা নানান কথা বলবে। আমি চাই না আমার জন্য তোমার সম্মানটা কম হোক, আমি চাই তোমার সম্মান আরো বেশি হোক। আমার জন্য যাতে তোমার সম্মান নষ্ট না হয়। তুমি ভবিষ্যতে আমার স্বামী হবে, আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দিব না। লিমা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর চলে আসলো নিচে খাওয়া দাওয়া শেষ করে যে উপরে যেতে যাবে এমন সময় লিমার আব্বু বলতে লাগলো, লিমা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তুই কি ফ্রি আছিস নাকি তোর কোনো কাজ আছে? কাজ থাকলে চলে যা, সকলে না হয় বলবো। কাজ নেই আব্বু, বলো তুমি কি বলবে। এই বলে লিমা সোফায় বসে পড়ল তার আব্বুর পাশে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, লিমা, তোর তো বয়স হয়েছে অনেক। আমি চাচ্ছিলাম কি তোর বিয়ের কাজটা সেরে ফেলার জন্য। তুই যদি রাজি থাকিস তাহলে আমি আমার কলিগের ছেলের সাথে তোর বিয়েটা দিয়ে দিব। লিমা তার আব্বুর মুখে এই কথা শুনে তার আম্মুর দিকে তাকালো। এদিকে লিমার আম্মু ইশারা করে বলতে লাগলো চলে যাওয়ার জন্য। লিমা তার আব্বুকে কোনো কিছু না বলে চলে আসলো উপরে। এদিকে লিমার আম্মু বলতে লাগলো, লিমার আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল, বলবো বলবো ভাবতে ভাবতে আর বলা হয় নাই। আসলে লিমা একটা ছেলেকে পছন্দ করে, এমনকি সেই ছেলেটাও লিমাকে পছন্দ করে। দুজনেই পড়ালেখা করছে, তবে ছেলেটা হচ্ছে লিমার থেকে 1 বছরের ছোট। বয়স কোনো বিষয় না, আমাদের বিয়েটাও এমন হয়েছিল। আমি চাচ্ছিলাম যে এরকম কিছু না হোক, যাতে আমাদের মান সম্মানটা ধুলোয় মিশে না যায়। আমাদের মেয়ে যেখানে ভালো থাকবে আমরা সেখানেই বিয়ে দিব। এখন সেই ছেলেটার সাথে ভালো থাকবে বলতেছে, আমরা তাকে আর মানা করব না। সেই ছেলেটার সাথে তার বিয়ের আলোচনা করব। এটা তো লিমা নিজের মুখেও বলতে পারতো। আমরা কি তাকে জোর করতেছি নাকি যে আমি যেখানে পছন্দ করব সেখানে বিয়ে করতে হবে? ছেলেটার বাড়ি কোথায় বলো আমাদেরকে বলার জন্য, আমরা না হয় ছেলেটার বাড়িতে যাব। পাশের বিল্ডিংয়ে ছেলেটার বাড়ি, তবে লিমা বলতেছে আরও কিছুদিন যাক,
ছেলেটাকে আরো ভালোভাবে বুঝুক, তারপর সে বিয়ে করবে। আমরা লিমাকে না হয় সময় দিই, কি বলো তুমি? হ্যাঁ, সময় দেওয়া যায়, তবে বেশি দিন না। বড়জোর 5 থেকে 6 মাস পর বিয়ের সিদ্ধান্ত ফাইনাল হতে হবে। কারণ বুঝতেই পারছো এখনকার যেই দিনকাল, আশা করি তোমাকে খুলে বলতে হবে না। লিমার আব্বুর কথা লিমার আম্মু বুঝে ফেল। এইদিকে লিমার আম্মু চলে আসলো লিমার রুমে। এসে দেখে লিমা বসে আছে। লিমার তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু আব্বু তোমাকে কি বলেছে? আব্বু কি তার কলিগের ছেলের সাথে আমার বিয়ে ফাইনাল করবে, নাকি আমি যে ছেলেটাকে পছন্দ করেছিলাম ওই ছেলেটার সাথে আমার বিয়ে দিবে? তুই এত চিন্তা করিস না, আমি তোর আব্বুকে সবকিছু বলেছি। তোর আব্বু 6 মাসের সময় দিয়েছে। এই 6 মাস তোরা কথাবার্তা বল, তুই ছেলেটাকে ভালোভাবে বুঝে নে। যদি খারাপ মনে হয় তাহলে আমাদেরকে বলিস, আমরা অন্য কোথাও না হয় দেখবো। আম্মু, তোমরা নিশ্চিন্তে থাকো, এই ছেলেটা খুবই ভালো। আমি এই ছেলেটাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। ছোট হয়েছে তো কি হয়েছে? ঠিক আছে, তুই 6 মাস দেখ। আর তোর তো সামনে পরীক্ষা, পরীক্ষা শেষ হলে এরপরে না হয় বিয়ের কথাবার্তা বলা যাবে। লিমার আম্মু এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর লিমার আম্মু ওইখান থেকে চলে আসলো নিচে। এদিকে লিমা দরজাটা লাগিয়ে দিয়ে তানভীরের সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর তানভীর বলতে লাগলো, আচ্ছা, 6 মাস পর না হয় বিয়ে করা যাবে। এখন আপাতত আমরা এভাবে চলতে থাকি। সামনে তোমারও পরীক্ষা, আমারও পরীক্ষা। আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমি একটা চাকরিতে ঢুকে পড়ব, তখন তো আর সমস্যা হবে না। না, তখন কোনো সমস্যা হবে না। তুমিও চাকরি করবে, আমিও চিন্তা ভাবনা করেছি যে এতটুকু লেখাপড়া করেছি, চাকরি না হয় করা যাবে। দুজন মিলে 1 বছর কাজ করলে আশা করি আমাদের সংসারের খরচটা পরবর্তীতে খুব ভালোভাবে হবে। তুমি একা কাজ করে চালাতে পারবে। আজ পর্যন্ত আমার আম্মু কাজ করে নাই, আর তুমি কি না কাজ করবে? কখনোই হবে না। তোমাকে আমি কাজ করতে দিব না। তুমি বাসায় থাকবে, আম্মুর সাথে গল্প করবে, আমি আর আব্বু কাজ করব। আমাদের তো দোকান আছে, সাথে ছোটোখাটো কাপড়ের একটা ব্যবসা আছে। ব্যবসা দিয়ে ইনশাল্লাহ আমরা চলে যেতে পারবো। দুজন মিলে এইসব নানান কথা বলতে লাগলো। কথা বলতে বলতে রাত 2টা বেজে গেল। এটা দেখে লিমা তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে ঘুমেতে এসে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। লিমা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে চলে আসলো কলেজে। এসে সবার সাথে ক্লাসে চলে গেল। 10টা 15 মিনিটে স্যার প্রবেশ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পর স্যার চলে গেলেন। এদিকে লিমা এবং তার বান্ধবীরা বাহিরে এসে বসে আছে। এমন সময় শ্রাবণী লিমার দিকে তাকাতে দেখতে পেল লিমার চোখ ফুলে আছে। এটা দেখে শ্রাবণী বলতে লাগলো, কি রে লিমা, তোর চোখ ফুলে আছে কেন? রাতে কি ঘুমাস নাই নাকি? আরে শ্রাবণী, তোরা তো কোনো কিছুই জানিস না। আমাদের লিমা এখন নতুন নতুন প্রেম করে, তার জন্যই এরকম হচ্ছে। চিন্তা নেই, কয়েকদিন পর আমরা বিয়ে খেতে পারবো, তাই না রে লিমা? তা তো খেতে পারবি, তবে তোদের বিয়ে আমি কবে খাবো এটা আগে বল। তোরা তো এখনো বিয়ে করিস নাই, বয়সও তো হয় নাই, বয়সও তো কম হয় নাই। কারো বিয়েটা করে ফেল। আমি তো সজীবকে বারবার বলতেছি বিদেশ থেকে চলে এসে আমাকে বিয়ে করার জন্য। ওই শালার পুত আজকে 6 বছর হয়েছে বিদেশে গেছে, এখনো একবারও আসে নাই। আমার রাগে মাথা গরম হয়ে যায়। গত 2 দিন ধরে ফোন বন্ধ করে রেখেছি। আম্মুর নাম্বারে প্রচুর ফোন দেয়। আমি বলেছি যে যতদিন না সে আসবে ততদিন তার সাথে কথা বলবো না। এই ভালো কাজ করেছি, এখন বিয়েটা করে নে, তোদেরও খুবই ভালো হবে। বয়স তো আর কম হয় নাই আমাদের কারো, এখন পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দিলে খুবই ভালো হবে। লিমা এসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো বাসায়। দুপুরে খাওয়া দাওয়া করতেছে। এমন সময় লিমার ফোনটা বেজে উঠলো। লিমা তার ফোনটা হাতে নিতে দেখতে পেল তানভীর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে তানভীর বলতে লাগলো, কি করো? তোমাকে না বললাম কলেজে যাওয়ার সময় আমাকে একটা কল দেওয়ার জন্য? তুমি কল দাও নাই কেন? আমার মনে ছিল না, আর আজকে আমার নিজের কলেজে যেতেই দেরি হয়ে গেছে, তাই আর কি তাড়াতাড়ি চলে গেছি। তুমি কি এখনো ঘুমাচ্ছ নাকি? না, এখন আর ঘুমাই নাই। একটু আগে আম্মু এসেছিল, ডেকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেছে। ফ্রেশ হব, এখন পরে কল দিতেছি। তানভীর এইসব কথাবার্তা বলতেছে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর ওইখান থেকে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় তানভীরের আম্মু বলতে লাগলো, তানভীর, গতকালকে দেখলাম তুই সারা রাত কার সাথে যেন ফিসফিস করে কথা বলেছিস। সত্যি করে বল তো, তুই কোনো মেয়ের সাথে ফিসফিস করে কথা বলেছিস? আসলে আম্মু, আমাদের পাশের বিল্ডিং নিয়ে একটা মেয়ে আছে, আমার থেকে 1 বছরের বড়। তার সাথে আমি রিলেশনে আছি। তাকে আমার খুব পছন্দ হয়েছে।
আমি চিন্তা ভাবনা করেছি যে তাকে বিয়ে করব। তোমরা কি তার সাথে আমার বিয়ে দিবে? মেয়ে যদি ভালো হয় তাহলে তো অবশ্যই বিয়ে দেবো। মেয়েটা কয়তলায় থাকে আমাকে একটু বল। আমি মেয়েটার বাবা মায়ের সাথে কথাবার্তা বলে আসতেছি, যদি তারাও রাজি থাকে তাহলে তোদের বিয়ে একেবারে ফাইনাল করে ফেলবো। সে বলেছে যে আমাকে কয়েকদিন দেখবে, সে দেখুক আমাকে, এরপরে না হয় বিয়ের কথাবার্তা বলা যাবে। এখন না হয় তুমি তাদের সাথে এমনিতেই দেখা সাক্ষাৎ করে আসো। আচ্ছা, আগে আমি দেখে আসি মেয়েটা কে, এরপর না হয় সব কিছু করা যাবে। এখন তুই খাওয়া দাওয়া কর, আমি একটু বাজার থেকে আসতেছি। এই বলে তানভীরের আম্মু চলে গেল বাজারে। অন্যদিকে তানভীর বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর খাবার খেয়ে চলে আসলো উপরে। এসে দেখে লিমা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তানভীর লিমাকে ইশারা করে বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে ডাকতেছিলে নাকি? ডাক দেই নেই, তবে দেখছিলাম তুমি কি করে খাওয়া দাওয়া করেছো নাকি খাওয়া দাওয়া করো নাই। এখনো খাওয়া দাওয়া করি নাই, তবে একটু পর খাবো। লিমা এসব কথাবার্তা বলতেছে তানভীরের সাথে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর তানভীর লিমাকে ভিডিও কল দিল। বেশ কিছুক্ষণ ভিডিও কলে কথা বলার পর তানভীর চলে আসলো নিচে। এসে দেখে কলিং বেল বাজতেছে। এটা দেখে তানভীর দরজা খুলতেই দেখতে পেল তার আম্মু দাঁড়িয়ে আছে। তার আম্মুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, তোমার এত দেরি হয়েছে কেন আসতে? এমনিতেই দেরি হয়ে গেছে তাই না? বাজারগুলো ভিতরে দিয়ে আয়। আর বাইরে বের হচ্ছিস নাকি? না, বাহিরে বের হই নাই, কলিং বেলের শব্দ পেলাম তো, তাই আর কি নিচে আসলাম দরজা খোলার জন্য। তানভীর বাজারে ব্যাগ ভিতরে রেখে সোফায় বসে টিভি দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর তানভীর বলতে লাগলো। এ বলে তানভীর বের হয়ে পড়লো বাইরে। বেশ কিছুক্ষণ পর লিমা বাহিরে বের হতেই তানভীরের সাথে রাস্তায় এক সাইড দিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছু দূর হেঁটে যাওয়ার পর তানভীর আর লিমা একটা রিকশায় উঠে পড়লো। তানভীর লিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে শপিংয়ে যাচ্ছ কেন? জরুরি কিছু শপিং করবে নাকি? জরুরি শপিং বলতে তেমন কিছু নেই, তবে 2টা ড্রেস কিনবো আর তোমার সাথে একটু ঘুরোঘুরি করব, এটার জন্যই বের হয়েছি। আর তোমার আব্বু আম্মু কি বলেছে, আমাদের বাড়িতে যাবে নাকি না? হ্যাঁ বলেছে তো, তোমাদের বাড়িতে যাবে। আব্বু আসলে আব্বুর সাথে কথা বলবে, এরপরে রাজি হয়ে গেলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আমাদের, তাই না? তা তো হবে পিচ্ছি, আমার কথা মতো না চললে তোমার কপালে মায়ের নির্যাতন লেখা থাকবে, এটাই বলে দিলাম। ঠিক আছে, আমি তোমার সকল কথা মেনে চলবো, তবে আমাকে বেশি বেশি করে আদর করতে হবে, আমাকে আদর করে বড় করতে হবে। ঠিক আছে, তোমাকে আদর করে বড় করব, তুমি চিন্তা করো না। তুমি শুধু আমার কথা মতো চলবে আর অন্য মেয়েদের দিকে তাকাবে না, তাহলেই তোমাকে খুব তাড়াতাড়ি বড় করে ফেলতে পারবো আর এক বাচ্চার বাপও বানিয়ে ফেলতে পারবো। এত তাড়াতাড়ি এক বাচ্চার বাপ হতে চাই না আমি। আগে তোমাকে নিয়ে পুরো শহর ঘুরে বেড়াবো, এরপরে বাচ্চা কাচ্চা প্ল্যান করব। এর আগে কোনো প্ল্যান করব না। তানভীর এসব কথাবার্তা বলতেছে লিমার সাথে। বেশ কিছুক্ষণ এসব কথাবার্তা বলার পর শপিং করে চলে আসলো ফুচকার দোকানে। দুজন বসে ফুচকা খাচ্ছে। এমন সময় তানভীরের আপু ফুচকার দোকানের সামনে দিয়ে পাশে যাচ্ছে। তানভীরকে দেখে কিছু না বলে সোজা চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তানভীরের আম্মু এসে দরজা খুলে দিল। তানভীরের আম্মুকে দেখে তানভীরের আব্বু বলতে লাগলো, তোমার ছেলে মনে হয় খুব বড় হয়ে গেছে। রাস্তায় দেখলাম ফুচকার দোকানে বসে একটা মেয়ের সাথে ফুচকা খাচ্ছে, তাও আবার মেয়েটা তোমার ছেলেকে খাইয়ে দিতেছে, আর তোমার ছেলেও মেয়েটাকে খাইয়ে দিতেছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তুমি আগে ফ্রেশ হয়ে আসো, এরপরে তোমাকে সব কিছু খুলে বলতেছি কি কি হয়েছে আর কি কি হয় নাই। ততক্ষণে তানভীর চলে আসুক। তানভীরের আব্বু কোনো কিছু না বুঝে সোজা চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠলো। তানভীরের আম্মু দরজা খুলতে দেখতে পেল তানভীর দাঁড়িয়ে আছে। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে তানভীরের আম্মু ফিসফিস করে বলতে লাগলো, তুই জানিস না এই সময় তোর আব্বু আসে? তাহলে তুই ওই মেয়েটাকে নিয়ে ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছিলি কেন? তোর আব্বু তো দেখে ফেলেছে, এখন তোর কপালে কি আছে কে জানে। তোমাকে তো আমি সব কিছুই বলেছি, তুমি এখন আব্বুকে সব কিছু বুঝিয়ে বলবে। আশা করি আব্বু অবশ্যই মানবে। আর মেয়ে যদি দেখতে চাই তাহলে তো পাশের বিল্ডিংয়ে ওরা থাকে, যে কোনো সময় চলে যেতে পারবো তাকে দেখার জন্য। আচ্ছা, এখন ভিতরে আয়, পরেরটা পরে দেখা যাবে। তানভীর ভিতরে চলে আসলো। ভিতরে এসে তার আব্বুর পাশে বসে পড়লো। তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, মেয়েটাকে দেখে ফেলেছো, ভালো হয়েছে। আম্মু আজকে তোমাকে সব কিছু বলতো। আম্মু, তুমি এখন সব কিছু বলো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি ততক্ষণে তোর আব্বুকে সব কিছু বলে দিতেছি।
তানভীর চলে গেল ফ্রেশ হওয়ার জন্য তার রুমে। এদিকে তানভীরের আম্মু তানভীরের আব্বুকে সবকিছু খুলে বলল, ওই মেয়েটার সাথে কি কি হয়েছে কি না হয়েছে ইত্যাদি ইত্যাদি সবকিছু বলার পর তানভীরের আব্বু বলতে লাগলো, তানবীরের চাইতে তো মেয়েটা খুবই বড়, তাহলে মেয়েটার সাথে কিভাবে কি হবে তানবীরের? আরে বড় ছোট এসব ব্যাপার না, মেয়েটা এমনিতেই খুবই ভালো, যা দেখলাম আর কি। আমি চিন্তা ভাবনা করেছি যে বিয়ে দিলে এই মেয়েটার সাথেই বিয়ে দেবো। এখন তুমি কি বলো, মেয়েটাকে দেখবে নাকি মেয়েটাকে দেখবে না? তোমার উপর দিয়ে আমি কখনো কথা বলেছি নাকি? কখনো কথা বলি নাই, আর কখনো বলবোও না। তোমাদের যেহেতু পছন্দ হয়ে গেছে, তাহলে তো বিয়েটা দিয়ে দিতেই হয়। এক কাজ করো, চলো আমরা কিছুক্ষণ পর মেয়েটাকে দেখে আসি। যদি এই মেয়েটাকে পছন্দ হয় আমার, তাহলে একেবারে বিয়ে ফাইনাল করে আসবো। 2-3 দিনের মধ্যে দুজনের বিয়ে দিয়ে দিব। তবে আমি চাচ্ছি তানবীরকে সারপ্রাইজ দিতে। তুমি কি বলো? ঠিক আছে, চলো আমরা দুজনেই তাহলে তানভীরকে একটা সারপ্রাইজ দিয়ে দেই। তানভীরও খুশি হবে, আমরাও খুশি থাকবো। আমাদের ছেলের খুশি মানে আমাদের খুশি। তানভীর বেশ কিছুক্ষণ পর নিচে নামতে খাওয়া দাওয়া শেষ করে তানভীর চলে গেল উপরে। এদিকে তানভীরের আব্বু আম্মু তানভীরকে বাড়ির ভিতরে রেখে চলে আসলো লিমাদের বাড়িতে। কলিং বেল দিতেই লিমা এসে দরজা খুলে দিল। তানভীরের আব্বু আম্মুকে দেখে সালাম দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসলো। সোফায় বসে আর লিমার আব্বু আম্মু কথা বলতেছে। তানভীরের আব্বু পছন্দ হয়ে গেছে লিমাকে। তানভীরের আম্মু বলতে লাগলো, আমরা চাচ্ছিলাম যে যেহেতু ওরা দুজন দুজনকে পছন্দ করে, সো আমরা তাদের বিয়েটা দিয়ে দিই। আমরা চিন্তা ভাবনা করেছি যে একেবারে কম খরচে বিয়েটা দেওয়ার জন্য, যাতে তাদের বিয়েতে বরকত হয়। ছোটোখাটো একটা আয়োজন করব, ওই আয়োজন করে বিয়েটা দিয়ে দেব। লিমার আব্বু কালকে আসবে, তো আমি ফোন দিয়ে সব কিছু জানিয়ে দিই আজকে, যাতে কালকের মধ্যেই সুখবরও পাবে, খুশি হবে। কালকে একেবারে বিয়ে ফাইনাল হবে। আপনারা কি বলেন? ঠিক আছে, আপনি যেভাবে ভালো মনে করেন ওভাবেই করেন। এই নেন আমার ফোন নাম্বার, আমাকে রাতে জানিয়ে দিয়েন। আর লিমা, আমরা তো সাথে কোনো কিছু নিয়ে আসি নাই। কালকে তোমাকে একেবারে সব কিছু দিয়ে এরপরে তোমাকে নিয়ে যাব। আচ্ছা আব্বু, এইসব নিয়ে টেনশন করবেন না আপনারা, যখন পারবেন তখন দিয়েন, আমার এত কিছুর প্রয়োজন নেই। লিমা এসব কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পর তানভীরের আব্বু আম্মু চলে আসলো বাসায়। অন্যদিকে তানভীর তার রুমে শুয়ে শুয়ে লিমার সাথে মেসেজে কথা বলতেছে। রাত 12টা অবধি কথা বলে দুজন ঘুমেতে সে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে তানভীর। এমন সময় তানভীরের আব্বু বলতে লাগলো, কি রে, এখানে চুপচাপ বসে আছিস কেন? এই নে, এই টাকাগুলো দিয়ে শপিংয়ে যা, আর ভালো দেখে একটা পাঞ্জাবি কিনে আনবি তোর জন্য। হঠাৎ আমার জন্য পাঞ্জাবি আনতে হবে কেন? পাঞ্জাবি তো ঘরে অনেকগুলো আছে। তোকে যেটা বলেছি সেটা কর। ভালো দেখে একটা পাঞ্জাবি নিয়ে আসবি, আর বাসায় তাড়াতাড়ি আসবি, বেশি দেরি করবি না কিন্তু। তোর যদি বন্ধু বান্ধব থাকে, তাহলে বলবি যে সন্ধ্যায় আমাদের বাসায় আসার জন্য। কি ব্যাপার, হঠাৎ তুমি এইরকম বলতেছো কেন? আমার বন্ধু বান্ধবকে সন্ধ্যায় বাসায় আসার জন্য আবার বলতেছো ভালো দেখে একটা পাঞ্জাবি আনার জন্য? কিছুই তো বুঝতেছি না আমি। তোর কিছু বোঝার দরকার নেই, তোকে যেটা বলেছি তুই সেটা কর, তাড়াতাড়ি যা। তানভীর তাড়াতাড়ি করে চলে আসলো শপিং মলে। তার জন্য সুন্দর দেখে একটা পাঞ্জাবি কিনে তার বন্ধুদেরকে বলে চলে আসলো বাসায়। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তানভীর বসে আছে। এমন সময় তানভীরের আব্বু বলতে লাগলো, এই তানবীর, এই নে টাকা। তুই তোর বন্ধুদের কাছে এই টাকাগুলো দিয়ে বলবি যে সন্ধ্যার দিকে আসার সময় মিষ্টি নিয়ে আসার জন্য। আব্বু এসব কি করতেছো? আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। তোকে কিচ্ছু বোঝাতে পারবো না, যেটা বলেছি সেটা কর। তানভীর চলে আসলো বাহিরে। তার বন্ধুদেরকে বিকাশে টাকাটা পাঠিয়ে দিয়ে বলে দিল। সন্ধ্যায় তানভীরের বন্ধু বান্ধব আসতেই তানভীরের আব্বু আম্মু তানভীরকে রেডি করে নিয়ে চলে আসলো লিমাদের বাসায়। তানভীরের আর বুঝতে বাকি রইল না কেন এরকম হয়েছে। সবাই একসাথে বসে আছে। কাজী সাহেব এসে গেছে। দুপক্ষের রাজিতে কাজী সাহেব বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। এদিকে তানভীর এবং বাকি সবাই খাওয়া দাওয়া শেষ করে রাত 11টার দিকে লিমাকে নিয়ে চলে আসলো তানভীরদের বাসায়। বরণ করে লিমাকে বাড়ির ভিতর নিয়ে আসা হলো। তানভীর লিমাকে নিয়ে সোজা চলে আসলো তার রুমে, কারণ অনেক রাত হয়েছে, এখন আর আড্ডা দেওয়া যাবে না। দুজন একসাথে বসে আছে। তানভীর লিমার দিকে এক নজরে তাকিয়ে আছে।
বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর লিমা বলতে লাগলো, এইভাবে বসে থাকবে নাকি কোনো কিছু করবে? চুপচাপ বসে থাকো, কোনো কিছু করবে না নাকি? প্রথমে কি দিয়ে শুরু করব বুঝে উঠতে পারতেছি না, তাই আর কি কিছু করতেছি না। ও আচ্ছা, তাই নাকি? কাছে আসো, আমি তোমাকে দেখিয়ে দিতেছি কি কি করতে হবে। এই বলে লিমা তানভীরকে তার কাছে নিয়ে এসে জড়িয়ে ধরে তার ঠোঁটে চুমু খেতে লাগলো। বেশ কিছুক্ষণ চুমু খাওয়ার পর আস্তে আস্তে লিমা তানভীরকে সব কিছু বুঝিয়ে দিল। এইদিকে তানভীরও সব কিছু বুঝে লিমার সাথে সুখের রাত কাটাতে লাগলো। তারা এই সুখের রাত কাটাতে থাকুক, আমরাও বিদায় নিই তাহলে। আর আপনারা যদি বেশি বেশি আদর পেতে চান তাহলে বয়সের চাইতে স্নেহর একটা মেয়েকে বিয়ে করবেন। স্নেহর মেয়েরা সবসময় রোমান্টিক মুডে থাকে, খুব আদর পাবেন। গল্পটা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।